আগের এপিসোডে বলছি যে এই চন্দন নন্দী বাংলাদেশে ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তার পুত্র। নর্থ ইস্ট নিউজ নামে এক প্রোপাগান্ডা পোর্টাল থেকে চন্দন নন্দী এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু করে। 15 এপ্রিল সে তার প্রথম প্রোপাগান্ডা পিস প্রকাশ করে, যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে। দেখেন, রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর শব্দটা ব্যবহৃত হতে দেখলাম। চন্দন নন্দী লিখলো যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি নেওয়া হইতেছে। হ্যাঁ, মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে। প্রবল মিথ্যাচারের আশ্রয় নিয়ে এসে বলল তিনি নাকি আমেরিকান নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উসিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছেন। রয়্যাল বাংলাদেশের স্টেশনশিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা, যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটে পুটে খেতে পারে। চন্দন নন্দীর এই কল্পকাহিনীর পুরাটাই ছিল মিথ্যা এবং কল্পিত ঘটনা বর্ণনা করে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করা। সে 3টা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। খুব চালাক মাল সে, বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য। প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে। সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাট্টা হয়ে যাই, আমরা এটা কোনোদিন মাইনা নিই না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয়। জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব। রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে। চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়ে ফেললো। খুব চালাক মাল। বিএনপি খাইছে, বামেলা তো খাওয়ার জন্য রেডি, আওয়ামী লীগ তো খেয়ে বসে আছে। আর্মি চিফও খাইছে। আর্মি চিফ অভিনন্দন, সে ইন্ডিয়ার চ্যানেলে পার্কি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে। শুনেন, The army chief is against it. He is seen as a pro-India officer. এইবার বুঝেছেন তো সব রসুনের কেন এক জায়গায়। চন্দন নন্দী, বিএনপি, ওয়াকার, বাম, আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া মাল। ইন্ডিয়া ওই পার থেকে হুক্কা হুয়া করে সিক্কুর পারে আর একসাথে এগুলা ক্যা হুয়া করে। শুনেন ইনকা কুয়া। তৃতীয়ত, করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ। এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে। এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহারও করছে। এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিভাবে। আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে যদি প্রক্সি যুদ্ধ যদি হয় সত্যি সত্যি, তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা? কে? প্রক্সি যুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার, কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে, তাই না? তাই তো। সুতরাং মায়ানমার থেকে বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক। আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে তথাকথিত করিডোরের বিরুদ্ধে কোন ধরনের কথা আসেনি। তাইলে ওরা বুঝে না, কোন প্রতিক্রিয়া দেখাইছে? দেখায়নি। বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্নে যোগাযোগ রেখে চলছে। করিডোর এবং প্রক্সি যুদ্ধ হলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে? অনেক বড় দেশ একটা, চীন। কারণ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিচে প্রচুর বিনিয়োগ করছে, বিলিয়ন ডলার, সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে। রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে, কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না। আপনি ম্যাপটা দেখান, দ্বিতীয় শেপ দেখেন তো। এটা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে। চন্দন নন্দীর গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়ে ফেলে। চিন্তা করেন, চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি হইতো তাহলে চীন চন্দন নন্দীর কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না। আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখি নাই। উল্টা চীন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চন্দন নন্দীর কেন মায়া কান্না? বাংলাদেশের উপরে গণখনি দিল্লি দাসী আসে না
15 বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়া ভারত নানাভাবে বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে, লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ। সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। আমি আগের এপিসোডে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনের করিডোর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দন নন্দীর অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন। তবে হাই রিপ্রেজেন্টেটিভ ডেইলি স্টার একটা সাক্ষাৎকার স্পষ্টভাবে জানাই দিচ্ছেন, করিডোর নিয়ে কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কথা হয় না, ফুল স্টপ। এই সাক্ষাৎকারের এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে। আপনারা পড়ে নিতে পারেন, আপনারা দেখেন, আপনি খুঁজে পড়ে নিতে পারেন। আপনারা জানেন নয়ন চ্যাটার্জি বলে একটা ফেক আইডি আছে, কে চালায় আল্লাহ মালুম। তার পোস্টের মূল বিষয় হয় সে এই 3 মাস বিপ্লবের সময় ভাইবার নেশনে ছিল, শীত নির্দায় ছিল, হঠাৎ করে আবার জায়গায় উঠছে কিছুদিন আগে। তার পোস্টের মূল বিষয় হইতেছে ডেমোক্র্যাট, দুনিয়ার সব বেঞ্জামের উৎস হইতেছে ডেমোক্র্যাটরা। করোনা হয়েছে ডেমোক্র্যাট, কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট, বারেক মোল্লার পেটে বিষ হয়েছে সেটাও ডেমোক্র্যাট, বারেক মোল্লার মাইয়া আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট। করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল। বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই, তারপর রচনায় আজকে বুঝলাম ওই বিএনপি স্ট্যাটাসটা মারিছে। দেখেন ওয়াকারের প্রশংসা করতে করতে ক্যাচ হয়ে পড়ে গেছে। ওয়াকার যে হাসিনার বোন জামাই, ওইটা নয়ন চ্যাটার্জির মনে থাকে না। এটা কারোই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়া। সে দেখাতেছে খলিলুর রহমান 7 ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা। উনি নাকি প্রচুর স্টাডি করে গবেষণা করে পোস্ট লেখে, উনি নিজেই কইছে। হয়তো কোন পত্রিকা থেকে দেখেছে? দিল্লি স্টার। আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে, মানবিক করিডোরের কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে? হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডোর, দুটো এক জিনিস? এই দুটো কি এক জিনিস? এক না তো, দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। এই শয়তানিটা দিল্লি স্টার করছে ইচ্ছা কইরা। আপনি পাশাপাশি ওই আরেকটা নিউজ আরেকটা পত্রিকায় দেখেন, দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে, দেখছেন বিডি নিউজে? এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব। সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি, চন্দন নন্দী, হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি, বাম, সবগুলা বরাবর। হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা, এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বা বেসামরিক লোকদের সরায় নেওয়ার জন্য সাময়িকভাবে নিরাপদ রাখা হয়। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয়। তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না, বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে। এই করিডোরের মাধ্যমে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরায় নেওয়া হয়। যেমন এটা সিরিয়ায় হয়েছে, ইউক্রেন হয়েছে, গাজায় হয়েছে। এই ধরনের করিডোর ব্যবহার করে প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম, এটা কোনো ফিজিক্যাল জিনিস না যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে। এটা আর্থিক লেনদেন, এটা মানুষ না, অস্ত্র না, যন্ত্র না। মূল বৈশিষ্ট্য কি? এই চ্যানেলের মাধ্যমে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই। কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা। উদাহরণ হিসেবে কাতারে প্রতিষ্ঠিত হিউম্যানিটেরিয়ান চ্যানেল ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে। আমি আর একটা বিষয় লক্ষ্য করছি, বিষয়টা হইতেছে যে চন্দন নন্দী তার প্রত্যেকটা কল্পকাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে, যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন। করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা, ডক্টর খলিল করে নাই। কিন্তু চন্দন নন্দীর উচিত ছিল তাকেই ধরা, তাই না? কিন্তু তাকে নিয়ে সে কিছুই বলে না। সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে। আমি সবগুলো সংবাদ মাধ্যম ঘাইটে দেখলাম, আপনারা ঘাইটে দেখেন যে ডক্টর খলিল করিডোর দেওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা। তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি? দুইটা বড় অপরাধ করছে। প্রথমত, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের দরজাটা তিনি খুলে দিচ্ছেন, যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে। দ্বিতীয়ত, তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো,
কে কি বললো তাতে আসে যায় না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি, এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে না। সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর ছুটতেছে। আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে। এরা সকলেই বাংলাদেশের শত্রু, রয়ের বিষ্ঠাভোগী চর। কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে। এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত একটা টুইট বার্তা দিয়েছিলেন ইলেকশনের আগে, মনে আছে না? আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই। আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে। সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই ঘটছে, সেটা বন্ধ হয়ে গেছে। করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রে কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার। আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে। তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলোতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে। ভারতের লাই ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া। দেখবেন একদিন এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে। তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন নন্দীর এই করিডোরের ডিসইনফরমেশনকে বিনা প্রশ্নে মেনে নিছে। ওয়াকার তার প্রতিধ্বনিও করছে। বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান প্রক্সি যুদ্ধের এই দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই? অথচ ভারতীয়রা এই নিয়ে হইচই করতেছে। কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে? চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাকথিত প্রক্সি যুদ্ধের একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্টিন হোটেলে উঠছে। সে ওদের নামও উল্লেখ করছে। আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে ওয়েস্টিন হোটেলে উঠেই নাই। করিডোর করে উত্তেজিত হয়ে লাফালাফি করার আগে বিএনপির তো উচিত ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা। ওয়াকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো।